নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু সাধু বন্ধনা মঙ্গলক বন্দনা মঙ্গলক বন্দনা বলতে মঙ্গলক উপাসক আমরা কোন জায়গায় পর্যন্ত ছিলাম? দুঃখ পড়তেছিলাম যে না, আমরা ওই বিভাজনের মধ্যে ছিলাম আর কি। কত পড়া শেষ? বলতে ক পড়া হয়ে গেছিল? আমরা ওই পর্যন্ত ছিলাম আর কি। 890 পজিলানে ঠিক ছিল। আমরা বিভাজন পড়বো না, বিভাজন হ্যাঁ 595 বলা ছিল, 696 হবে আর কি। উপাসক সুকুমার বাবু, এরপরে এগুলো নিয়ে আর কোনো বিস্তারিত আলোচনা পিছনে তো আর নাই, নাকি আছে? আচ্ছা মনে হয় বানতে আমরা এভাবেই আর কি। আমি আর 596 পড়েন। বানতে বুঝি নাই। উপাসিকা 596 পড়েন। উপাসিকা কোনটা বানতে? পাপড়ি বড়ুয়া। পাপড়ি বড় উপাসিকা 596 করো বানতে বন্দনা মঙ্গল। বানতে এত পড়বে নাকি? এত পড়বো অ্যাপস থেকে। সেই চক্ষু আয়তন কিরকম? যেই চক্ষু 4 মহাভূত হতে উৎপন্ন প্রসাদ রূপের সংবেদনশীলতা শরীরের অন্তর্গত অনিদর্শন সপ্রতিগ, যেই অনিদর্শন ও সপ্রতিগ চক্ষু দিয়ে স্বনিদর্শন ও সপ্রতিগ রূপ দেখেছিল, দেখে, দেখবে বা চক্ষুপথে রূপ উপস্থিত হলেই দেখে থাকে, এটাই চক্ষু, এটাই চক্ষু আয়তন, এটাই চক্ষু ধাতু
এটাই চক্ষু ইন্দ্রিয়, এটাই লোক, অর্থাৎ লুব্ধ প্রলুব্ধ করে, এই অর্থে লোক। এটাই দ্বার, দরজা, এটাই সমুদ্র, এটাই পরিশুদ্ধ পণ্ডরম, এটাই ক্ষেত্র, এটাই বাস্তু, এটাই নেত্র চোখ, এটাই নয়ন, এটাই এই তীর, অর্থাৎ এই পঞ্চস্কন্ধের অন্তর্গত পরিমিং তীরম, এটাই শূন্য গ্রাম, অর্থাৎ মালিকানাহীন সর্বসাধারণের গ্রাম, এই অর্থে শূন্য গ্রাম। এই হচ্ছে সেই চক্ষু আয়তন রূপ। এটা তো আমরা এমনি আগে বুঝেছিলাম দর্শক, আমরা আগে এটা আলোচনা করে ফেলছিলাম, মনে আছে? হ্যাঁ বান্তে। তারপরে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে এটা ভূত উৎপন্ন বটে, তবে এটাতে ভূতের উপস্থিতি নাই। ভূত উৎপন্ন বটে, ভূতের উপস্থিতি নাই। এটা পর্যন্ত আমাদের শেষ আলোচনা ছিল। হ্যাঁ বান্তে। এবং এই জায়গাটা পড়ার কারণে ওই বিষয়টা আপনার পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ বান্তে, এটা প্র্যাকটিক্যালি আরেকটু ক্লিয়ার করতে হবে আমার। প্র্যাকটিক্যালি ক্লিয়ার করতে হলে এক লাইন করে একটু আলোচনা করে গেলে। না আমার প্র্যাকটিক্যালি বানতে সবাই বুঝছে মনে হয়, আমার জন্য আমি প্র্যাকটিক্যালি দেখেই চেষ্টা করতেছি বানতে নেই। প্র্যাকটিক্যালি এখান থেকে প্র্যাকটিক্যালি বানতে এমনি মুখস্থ বা মনে রাখার বিষয় হলে এটা মানে ইয়ে হচ্ছে না আর কি, ক্লিয়ার হচ্ছে না। একটু ক্লিয়ার হবে আশা করি, আমি যেটুকু বুঝছি। না, ওটা তো এতদূর আসলে এটা আমরা তো এখানে লাগানো দেখতেছি জিনিসটাকে। আমরা এতদিন যাবত যেটা আমি টাচ করতেছি এটাকেই আমরা চোখ বলছিলাম, ঠিক তো? তো কিন্তু এই বইয়ের ভাষায় বা এ পর্যন্ত এসে আমরা যেটা দেখলাম এটা অনিদর্শন, এটা দেখা যায় না। হ্যাঁ এটা তো ঠিক আছে বানতে, এটা তো আমরা সবাই বুঝছি এটা, কারণ চোখের সাথে দেখা রূপের যায় না স্পর্শ বলতে বলে। এটা কি বুঝবেন আপনি? মানে আমি দেখতে পাবো না এটা? না, চোখ থাকলে দেখা যাবে তা নয় বানতে। যেমন একজন একজন অন্ধ চক্ষু সমান ব্যক্তি, ওনার চোখ আছে ঠিকই, কিন্তু ওনার চোখের মধ্যে কি নাই, ওই দেখার মতো ওই গুণটা নাই, মানে ধাতুটা নাই, চক্ষু ধাতুর যেটা দিয়ে গুণাবলী, যেটা দিয়ে দেখা যায় সেটা ওনার কাছে নাই, তাই না? এটা নাই, এবং এটার সঙ্গে একদম লাস্টে গিয়ে আমাদের চক্ষুগ্রাম, শূন্যগ্রামের কথা বলা হচ্ছে না? শূন্যগ্রাম, শূন্যগ্রামের আগে আরেকটা কথা আছে কি? এর আগে যেটা আছে এটাই এই তীর, অর্থাৎ এই পঞ্চস্কন্ধের অন্তর্গত পরিমাং তীরাং, এটাই শূন্যগ্রাম। শূন্যগ্রাম সমুদ্র কথা বলতেছেন? সমুদ্র না, ওই যে এই চক্ষু আয়তন নিকটবর্তী, তাহলে বলতে আবার প্রথম থেকে পড়া হয়, যে চক্ষু চার মহাভূত উৎপন্ন প্রসাদ, অর্থাৎ প্রসাদ বলা হচ্ছে এখানে রূপের সংবেদনশীলতা, শরীরের অন্তর্গত, অনিদর্শন সপ্রতীক, যে অনিদর্শন ও সপ্রতীক চক্ষু দিয়ে
স্বনিদর্শন ও সপ্রতীক রূপ দেখেছিল। দেখে, দেখবে বা চক্ষুপথে উপস্থিত হলেই দেখে থাকে, এটাই চক্ষু। হ্যাঁ, এরপরে এটাই চক্ষু আয়তন, হুম, এটাই চক্ষু ধাতু, এটাই চক্ষু ইন্দ্রিয়, এটাই লোক, এটাই দ্বার, এটাই সমুদ্র, এটাই পরিশুদ্ধ, এটাই নয়ন, এটাই এই তীর অর্থাৎ এই পঞ্চস্কন্ধের অন্তর্গত, এটাই শূন্যগ্রাম। এই হচ্ছে সেই চক্ষু আয়তন। আচ্ছা, এখানে আমি যেটা একটু করে বুঝছি, রূপের সংবেদনশীলতা, অর্থাৎ একটা রূপ সম্পর্কে যে অনুভূতি হয়, স্পর্শের পরে যে একটা অনুভূতি হয়, ওই সংবেদনশীলতাটা হচ্ছে যে চক্ষু ধাতু। এমন একটা অবস্থা, এটা সংবেদনশীলতাও আছে, সবকিছু আছে, কিন্তু এটাতে চারি মহাভূত নাই, আর নাই বলেই এটা অনিদর্শন। এটা আমরা প্র্যাকটিক্যাল করতে পারি নাই। প্র্যাকটিক্যাল করার তো এভাবে উপায় দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, এটা বলার কারণে বুঝতেছি যে এমন একটা শক্তি আছে এখানে, সবকিছু মিলিয়ে মিশিয়ে, এবং আমাদের সর্বসাধারণের, ওই যে সর্বসাধারণের কথা বলছিলাম, যে সর্বসাধারণের গ্রাম এটা, অর্থাৎ সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এরা তো কেউই কোনো ভূত নয়। সর্বচিত্ত সাধারণ চৈতসিকগুলো তো ভূত নয়, এগুলো তো চৈতসিক। এদের সমন্বয়ে এবং আমার এই রূপীয় সমন্বয়ে সবকিছু মিলেমিশে এমন একটা শক্তির উদ্ভাবন হয়। ওই শক্তির মধ্য দিয়ে দেখার কার্যক্রম সম্পাদিত হয়। আর আমাদেরকে যেটা বোঝাতে চেষ্টা করলো, এই পঞ্চ এর মধ্যে, প্রসাদ রূপের মধ্যে, পঞ্চপ্রসাদ রূপ প্রত্যেকটাই অনিদর্শন, কোনোটাই স্বনিদর্শন না। প্রসাদ সম্পর্কে আমাদের পূর্বে আমরা পড়ছিলাম যে প্রসাদ মানে এটা একটা গুণধাতু, তবে এটা আমরা ধাতব খণ্ড বা ভূতের অস্তিত্ব রয়েছে বলে আমরা মনে করেছিলাম, কিন্তু এখন দেখতেছি যে না, এটা এখানে ভূতের অস্তিত্ব নাই, তবে ভূত থেকে নাই তো মানতে, এটা পরোক্ষভাবে নাই, অবশ্যই পরোক্ষভাবে নাই মানতে। এটা আমি যেটা বুঝতেছি, এটা হচ্ছে যে অনুভূতি, আমরা যে চোখে দেখি, অর্থাৎ আমি এখন এই মুহূর্তে মোবাইলটা দেখতেছি, মোবাইলটা যে এই আমার চোখের সাথে যে রূপটার যে স্পর্শ হইলো, এই স্পর্শের কারণে দেখার যে একটা গুণ সৃষ্টি হয়েছে, অর্থাৎ অনুভূতি, এটা গুণটা অনুভূতির মাধ্যমে তো এই গুণটা হয়েছে। এই গুণের কাজ হচ্ছে যে অনুভূতি দেওয়া, ওই গুণ বা অনুভূতি, ওটাই হচ্ছে যে চক্ষু ধাতু। এই গুণটাকেই মূলত এখানে চক্ষু ধাতু, চক্ষু, সবকিছু এটাকেই বলা হচ্ছে। অনুভূতির মধ্যে তো চারি ধাতু নাই, অনুভূতিটা চারি ধাতুর মাধ্যমে সৃষ্টি হয়েছে, ঠিক আছে, কিন্তু অনুভূতির মধ্যে চারি ধাতু নেই। হ্যাঁ, তবে শুধু অনুভূতি বললে এটা ব্যতিক্রম হয়ে যাবে, অনুভূতি এভাবে বলা যাবে না। অনুভূতি বললে এটা আরেক দিকে মন নিয়ে নেবে। আমি ওই দিন একটা উদাহরণ দিয়েছিলাম, উদাহরণটা আমার হঠাৎ করে কেমনে আসছে কি জানি, তবে আমি অনেকভাবে মিলে দেখছি, এই উদাহরণটা খুব সুন্দর করে মিলে। আমরা টর্চ লাইট জ্বালাই, টর্চ লাইটের আলো পড়তেছে, আমিও দেখতেছি সেটা আলো পড়তেছে, তবে এই যে আলোটাকে ধরার মতো কোনো পর্যায় পরিস্থিতি নাই। এই আলোটা কিন্তু এই টর্চ লাইট থেকেই সৃষ্টি, আমাদের চোখ থেকেই ওই শক্তির সৃষ্টি হয়েছে বটে,
তবে যেটাকে আমরা এতদিন ধারণা করে বসে আছি এটাই চোখ, এটা না। আমাদের এই যে প্রসাদ, পঞ্চপ্রসাদ এটা না। এটা সম্পূর্ণ যেগুলো আমাদের অঙ্গে জড়িয়ে আছে, স্পর্শ, ত্বক, এগুলো সবগুলো প্রসাদগুলো সম্পূর্ণ একটা আলাদা বিষয়, আলাদা গুণধর্মতা। ওটাতে চারি মহাভূত অঙ্গাঙ্গিভাবে জড়িত নাই। এখানে একটা উদাহরণ দেওয়া যায়, যার এমনি একটা মানুষ অন্ধ, চোখে দেখে না, হ্যাঁ, তাহলে আমরা তার ওই যে মাংসপিণ্ড, চোখের অবয়বটা আছে ঠিক আছে, তার কিন্তু হ্যাঁ, বস্তু, চক্ষু নাই। তার চোখটা নাই। নাই। যেহেতু সে দেখতে পারতেছে না, তার চোখের কোনটা যেহেতু নাই, তার চোখটাই নাই। তার মধ্যে ওই সংবেদনশীলতা যেটা বলা হচ্ছে, ওটাই নাই, রূপের সংবেদনশীলতা ওটা নাই। ওটাই নাই। তো এইভাবে কর্ণ বা এই যে আমাদের সরায়তনের মধ্যে যে সেন্সর গুলোর মাধ্যমে আমরা সেন্সর গুলো চারি মহাভূত দিয়ে উৎপন্ন, কিন্তু ওগুলো যদি অ্যাক্টিভ না থাকে, ওগুলোর মাধ্যমে যদি রূপের স্পর্শ যদি না হয়, তাহলে ওগুলো নাই, থাকলে আছে। মানে এখানে অ্যাপসের মধ্যে সুন্দর লিখে দিচ্ছে তো আপনার, এটা লিখে দিচ্ছে না। এখানে বলা হচ্ছে কি, শরীরের অন্তর্গত অনিদর্শন সব প্রতীক বলা হচ্ছে, যে অনিদর্শন ও সব প্রতীক চক্ষু দিয়ে স্বনিদর্শন ও সব প্রতীক রূপ দেখেছিল। আপনার কথাটা এখানে আসতে বানতে, এখানে ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে বানতে, ঠিক আছে। এখানে কি বোঝাতে চাইছে? সব প্রতীক চক্ষু দিয়ে মানে কি বোঝাতে চাইছে? আমরা অনিদর্শন উপাসিক ওই দিন ক্লাসে ছিল না, আমরা যেটা নিয়ে প্রথমে বেজালে পড়ে গেছিলাম সেটা হচ্ছে যে এই পঞ্চপ্রসাদকে, পঞ্চপ্রসাদের মধ্যে চারি মহাভূত নাই বলাতে আমরা আটকে গেছিলাম, বুঝছেন? তো এখন পরবর্তীতে গিয়ে এটা এভাবেই সমাধান হয়েছে, এখন যেভাবে আমরা বললাম আর কি। সপ্রতিগ চক্ষু দিয়ে কি বোঝাতে চাইলো এটা তো বুঝলাম। সপ্রতিগ চক্ষু দিয়ে ওই জায়গাটা আবার পড়তে হবে। যে চক্ষু চার মহাভূত হতে উৎপন্ন প্রসাদ শরীরের অন্তর্গত অনিদর্শন সপ্রতীক, যেই অনিদর্শন ও সপ্রতীক চক্ষু দিয়ে স্বনিদর্শন ও সপ্রতীক আবার সপ্রতীক বলা হচ্ছে। সপ্রতীক মানে এটা প্রতীক যুক্ত, মানে ক্রোধ যুক্ত করা যায়। সপ্রতীক মানে ক্রোধ যুক্ত করা যায়। আরেক লাইন যান। যে অনিদর্শন ও সব প্রতীক চক্ষু দিয়ে স্বনিদর্শন ও সব প্রতীক রূপ দেখেছিল, দেখে দেখতে বা দেখে থাকে। স্বনিদর্শন সব প্রতীক রূপ দেখেছিল মানে যেগুলো দেখা যায় এমন রূপ দেখেছে, এবং সব প্রতীক রূপ বলা হচ্ছে আবার। হ্যাঁ, সব রূপ দেখেছিল, সব প্রতীক চক্ষু দিয়ে স্বনিদর্শন ও সব প্রতীক রূপ দেখেছিল। হ্যাঁ, সব প্রতীক রূপ, হ্যাঁ এগুলো নিয়ে আমরা প্রতীক করতে পারি। আচ্ছা, প্রতীক শব্দের অর্থ ছিল যে হনন করা না? হ্যাঁ, প্রতীক। আচ্ছা, এখানে সব প্রতীক চক্ষু বলতে পারতে ওইটাই বোঝানো হচ্ছে মনে হয়। মানে আমি, আমার দেখার ইচ্ছাটা আছে বা আমার মানে অর্থাৎ আমি এখন একটা জিনিস দেখতেছি, ওই দেখার মধ্যে আমার মনটা আছে, অ্যাক্টিভ আছে। আমি প্রতিগত হনন করা তো চোখ দিয়ে আমি যদি দেখার ইচ্ছা যদি না থাকতো, এটা ওইভাবে বুঝাচ্ছে মনে হয়। আমার চোখ দিয়ে দেখার ইচ্ছাটা থাকতে হবে আর কি। না, এটা আমরা ক্লিয়ার করছিলাম। মানে ক্রোধ উৎপন্ন করা যায়, মৈত্রী যেমন উৎপন্ন করা যায় বা ক্রোধ উৎপন্ন করা যায়, এটা দিয়ে এই জন্য সপ্রতীক বলা হয়। তাহলে এখানে শুধু ক্রোধের কথা কেন বলছো, মৈত্রীর কথা তো একটু বলে নাই। চোখের বাবু কি বলতে চাইছিলেন বলেন। না বানতে, আচ্ছা এখানে এগুলা মানে আজকে একটু দেশানোর মধ্যে শুনছি আর কি, অর্থাৎ কিভাবে চক্ষু আয়তন, চক্ষু ধাতু, চক্ষু ইন্দ্রিয় মানে সৃষ্টি হয়, পায়াদি বান্তের মানে কিভাবে তৈরি হয়, অর্থাৎ চারি মহাভূত থেকে উৎপন্ন হইয়ে আক্রায় ধরিয়ে, হ্যাঁ, তারপরে মানে হচ্ছে যে কি বর্ণ গন্ধ রস ওজ, এই বর্ণ গন্ধ রস ওজ মিলে মানে কয়টা হয়েছে? 8টা, অর্থাৎ অভিনিবার্য রূপ। অভিনিবার্য রূপ থেকে তখন আরেকটা বাইরে এসেছে কি
জীবিত ইন্দ্রিয়। হুম তাইলে হচ্ছে যে কি, অর্থাৎ জীবিত নবক, অর্থাৎ জীবিত ইন্দ্রিয় হয়ে অভিনিবেশ রূপ থেকে জীবিত ইন্দ্রিয় হয়ে জীবিত নবক উৎপন্ন হয়েছে। তাহলে এই জীবিত নবক উৎপন্ন হওয়ার পরে কিভাবে চক্ষু দশকটা উৎপন্ন হচ্ছে, চক্ষু আয়তনটা উৎপন্ন হচ্ছে, চক্ষু ইন্দ্রিয় উৎপন্ন হচ্ছে? যখন এগুলা মিলিয়ে যখন ওই জায়গা পর্যন্ত পৌঁছে, অর্থাৎ নাম কিভাবে বুঝাইছে আর কি, মানাতে যে একটু করে মানে অনুভূতি নিছিলাম আর কি বান্তের দেশনায়। তো এগুলা মিলে তখন ওগুলা কিন্তু আঁকড়াই ধরছে। ধরার পরে যে চক্ষু আয়তনটা মানে তাদের যে আমরা অনুভব করতে পারি না, আমার চোখ, আমার কান, আমার এগুলো মানে বুঝি, চিন্তা করি, হ্যাঁ, এগুলো তো আমার কোনো কিছু না। তখন বলতে যে এগুলো থেকে যেগুলাকে বিভাজন করা যায় না, হ্যাঁ, যে মানে জীবিত ইন্দ্রিয়ের মাধ্যমে, অর্থাৎ চারি মহাভূতের মাধ্যমে, অষ্টকলাপের মাধ্যমে, অর্থাৎ পুরো অভিনিবাচ্য রূপের মাধ্যমে উৎপন্ন হচ্ছে যে কি, চক্ষু আয়তন, হ্যাঁ, চক্ষু ধাতু, চক্ষু চক্ষু ইন্দ্রিয়। এভাবে মানে এত যে বুঝাইছে বানতে আর কি। না, এটা তো ঠিক আছে, এই কথাটি আমরা এখানে বাজি নাই, এটা তো ঠিকই আছে। আমরা রূপ তো কি জানতে এটা তো বলছি, এটা ছাড়াও আপনি যেটা আরো মিস করে গেছেন, এটা হচ্ছে যে এখানে সর্বসাধারণের গ্রাম যেটা বলেছে ওটা এটা তো সহ ঠিক আছে, পুরো এক এটা যুক্ত হয়ে, হয়েছে তো, এটা তো যুক্ত না হলে সর্বসাধারণ গ্রাম মানে সর্বচিত্ত সাধারণ চতুষ্ক অবশ্যই যুক্ত চতুর্দিকের থাকবে। অবস্থা সহ যুক্ত হয়ে তারপরে এটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ আমাদের কথা সেটা না, আমরা সেটা পর্যন্ত ক্লিয়ার আছি, সবকিছু আছি। এখন যেটার ব্যাপার মূলত ওই যে এটা ভূত নাই এখানে, ভূত উৎপন্ন তবে ভূত নাই। হ্যাঁ, ওই যখন চক্ষু পর্যন্ত মান চলে গেছে, এই যে বললাম না আর কি, আঁকড়াইয়ে ধরছে, আঁকড়াইয়ে ধরে ওই চক্ষু পর্যন্ত চলে গেছে, তখন এখানে মানে ভূত মানে ওই ভূত থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এখানে লেখা আছে তো, চারি প্রকার মহাভূতকে গ্রহণ করিয়া আঁকড়াইয়া ধরিয়া আল্লাহিত আত্মভাব প্রাপ্ত প্রমাহীন, সেই প্রকারে অনিদর্শন বা প্রমাণহীন বাধাযুক্ত বা চক্ষু দ্বারা সনিদর্শন ও প্রমাণযুক্ত বাধাযুক্ত বা রূপে দেখিয়েছে, অর্থাৎ অথবা দেখিবে স্পর্শ করে ইহাই চক্ষু। আচ্ছা, 596 পালিটা একটু করে পড়েন। এটা ওখানে তো এফসা আছে নাকি? হ্যাঁ আছে, আছে আছে, অ্যাপসের মধ্যে পালি আছে, পালি নাই আছে বলতে আচ্ছা, ওখানে আছে, এটা এমনি বইয়ের মধ্যে আছে যে, বইতে আছে হ্যাঁ। সুবলতে না, আমি তো খুঁজতে সময় লাগবে এটা। আচ্ছা, ওখানে কাতামাং তাং রূপাং চাক্কায়াতানাং ইয়াং চাক্কু চাতুর্নাং মহাভূতানাং উপাদায়া পাসাদু আত্মাভাবা পরিয়াপন্ন। এই উপাদায় কথাটা এটা আমরা আগেও এটাতে গিয়েছিলাম। আঁকড়াইয়া ধরা মানে হচ্ছে যে উপাদানের উপযোগী, উপাদান হওয়ার উপযোগী, বুঝছেন? আঁকড়াইয়া ধরা মানে হচ্ছে যে আপনি যেখানে গুলাই ফেলছেন সেখানে না, অষ্টকলাপের জায়গাতে অষ্টকলাপ অবিনিবার্য রূপের মধ্যে এটা আঁকড়াইয়া ধরে থাকে, ওগুলোকে একটাকে একটা, ওটা না, এটা হচ্ছে যে উপাদান এর উপযোগী। এই চক্ষু ইন্দ্রিয়, চক্ষু ধাতু বলুন, এই পুরো বিষয়টা মানে চোখের পুরো বিষয়টা এগুলো উপাদানের উপযোগী। আঁকড়াইয়া ধরা মানে হচ্ছে যে উপাদানের উপযোগী। কিন্তু বলতে এখানে উপাদায়া পাসাদ মানে উৎপন্ন প্রসাদ বলছে মনে হয়। হ্যাঁ, উপাদানের মানে বানতে চারি মহাভূত থেকে উৎপন্ন হচ্ছে, চারি মহাভূত থেকে উৎপন্ন, এটা এই কথাটাও আর একটু আগে আছে, আবার পড়েন, ওখানে আর একটু আগে আছে দেখেন, চাতুর্নাং এর পালিতে, পালিতে বলা হচ্ছে কাতামাং তাং রূপাং চাক্কায়াতানাং। হ্যাঁ,
এরপরে চক্ষু আয়তন yang cakku catunnang হ্যাঁ mahabhutanang upadaya pasadu হ্যাঁ, এই মহা মহাভূত থেকে atta bhava pariyapanno আনিদাস anidassano sampattigo এই মহাভূত থেকে উৎপন্ন হচ্ছে বান্তে এগুলা হ্যাঁ মহাভূত থেকে উৎপন্ন মহাভূত না থাকলে তো এগুলো উৎপন্ন হবে না। হুম, আমাদের শরীরে তো চারি মহাভূতেরই সবকিছু ওখান থেকেই তো আসলে আমরা আমার প্রশ্ন ছিল ওইখানে আমরা এটা জেনে আসছি এতদিন ধরে, কিন্তু যখন এখন যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের যখন চক্ষু চক্ষু দ্বারা আমরা যখন কোনো রূপ দেখি তখন এই ওই রূপের সাথে আমাদের মনের সংযোগের কারণে একটা কি হয় স্পর্শ হয়। ওই স্পর্শের কারণে এই যে এটা মানে একটা ইয়ে সৃষ্টি হয়, এটা কি বলে দেখার গুণ সৃষ্টি হয়। হ্যাঁ ওই ওই বিষয়টাকেই এখানে আয়তন। ওটা বলছিলাম যে কি মহাভূত হতে উৎপন্ন, এটা বাহ্যিক, এটা আধ্যাত্মিক আধ্যাত্মিক আর এখন বাহ্যিক কারণে কি আসছে উদাহরণ, ঠিক আছে হ্যাঁ আমি বলি। যেমন আমাদের এই যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক না থাকলে চোখে যতই কাবিলামি করুক না কেন চোখের বাবার সাধ্য আছে দেখার, বুঝা গেছে এখন? তাইলে এটা চোখ না, এটা চাইলে দেখতে পারে না, এটাতে পারে না। দেখার কোনো ইয়ে নাই। যদি হইতো মরা মানুষইও দেখতো, বুঝা অন্ধই গেছে? দেখতো। যদি হইতো তাইলে মরা মানুষইও দেখতো, কারণ মরা ওই তো মানুষের কোনটা কাছে জীবন দেয় অবশ্যই হ্যাঁ। হ্যাঁ সর্বচিত্ত সাধারণ চৈতসিক নাই আর মরা মানুষ দেখে না। আর আমরা জীবিত অবস্থায়ও যখনই আমাদের সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সম্প্রয়োগ না হয় ততক্ষণ আমরা দেখিও না। আমার চোখের সামনেই আছে কিন্তু ওটা আমি খেয়াল করি না, দেখিও নাই, হয় না? এরকম হচ্ছে না সারাক্ষণ? আমার চোখের সামনেই আছে কিন্তু আমার খেয়াল কোনো কিছু শ্রবণ করতেছি আমি, তখন এটা আমার দেখার দিকে কোনো খেয়াল আমার নাই। তাহলে এরকম হয়তো এগুলো ভাবটা হ্যাঁ চোখ আছে বটে, চোখ খোলাও আছে, সবকিছু আছে, কিন্তু ওই সমন্বয় যখন হয় না তখন দেখা যায় না। তার মানে চোখে দেখার কার্য সম্পাদিত করে না, একা চোখ পারে না, মানে আমরা যেটাকে এখন চোখ বলি এটা পারে না। এটার সঙ্গে এই সবগুলো সমন্বয় হইলেই এটা দেখার কার্য সম্পাদন করার মতো অবস্থা তৈরি হয়, তারপর দেখি আমরা। বাতে, এই যে স্বনিদর্শন ও সপ্রতীক, ওই সপ্রতীক শব্দটা হচ্ছে যে চোখে দেখার যে একটা ইচ্ছা বা যে স্পর্শ, অর্থাৎ আমি চোখে একটা জিনিস দেখতেছি, চোখটা আছে যেখানে ওইটা আমি অন্য কিছু ভাবতেছি, অর্থাৎ চোখের সাথে আমার স্পর্শটা হচ্ছে না। ওই যে স্পর্শের কাজটা যেটা করে ওইটাই হচ্ছে সপ্রতীক। আচ্ছা আমার মনে হচ্ছে তার মানে প্রতীকের সাথে সহযোগ করার পরে বলতে এটা ইয়ে হবে মানে অর্থাৎ স্বীকার করা, প্রতীকগত যদি আমি এখন উদাহরণস্বরূপ স্বীকার করা বলি, অর্থাৎ আমি এখন চোখ দিয়ে স্বীকার করতেছি, চোখ দিয়ে যা স্বীকার করতেছি, মানে আমি এখন এই মোবাইলটা দেখতেছি, আমার চোখ এটা এটা স্বীকার স্বীকার করলো। করতেছে, হ্যাঁ এটাও হতে পারে। হ্যাঁ, স্বীকার করছে। সপ্রতীক কথাটা এই কারণেও আসতে পারে। প্রতীক বলতে এখানে মনে হয় হিংসাটা মানে ধ্বংসাত্মক বিষয়টা মনে এখানে অ্যাড হবে না। আসবে না, হবে না। হ্যাঁ হ্যাঁ, সপ্রতীকত্ব মানে স্বীকার করা যে এটা দেখার জিনিস, অর্থাৎ এই মোবাইলটা আমার দেখার জিনিস, আমার চোখ দিয়ে এটা দেখার কাজটা করতেছে, ওটাই হচ্ছে সপ্রতীক। এমনি গুগলের মধ্যে একবার সার্চ করে দেখলে এটা কি বলে দেখেন তো। কারো ইয়ে আছে কিনা? আচ্ছা সুগন বাবুর কাছে আছে। এরপরে 97, এটা তো এমনি সবাই বুঝছে নাকি? এটা কেউ তো কিছু বলে না। কুটু বাবু বলেন না, এটা কিন্তু অনেকদিন হয়ে যাচ্ছে আমাদের এই আলোচনাটা। না, ঠিক আছে, পুরোপুরি না বুঝলেও মানে আলোচনার মাধ্যমে কিছুটা তো পাচ্ছি এরকম আর কি, একদম পুরো বুঝতেছি তা না। সুশান্ত বাবু বুঝছেন? সামান্য পড়ছি বলতে, পুরোপুরি না। উপাসিকা একটু সবার জন্য বিষয়টা সুন্দর করে একটু ক্লিয়ার করেন তো। আসলে এখানে প্রশ্ন হচ্ছে যে চক্ষু আয়তন রূপ কি? এটা একটা রূপ,
অর্থাৎ রূপ বলতে আমরা অনেক রকমের রূপ জানি, যেটা অর্থাৎ এখন আমি একটা মোবাইল দেখতেছি, একটা ফ্রিজ দেখতেছি, এই যে চোখের সাথে যে স্পর্শটা হচ্ছে, এটা রূপের সাথে স্পর্শ হচ্ছে। আগে প্রশ্নটা আবার রূপের সাথে একবার আমি বলতেছি উপাসিকা, প্রশ্নটা আবার দেখেন। সেই হ্যাঁ। রূপ, সেই রূপ চক্ষু আয়তন, রূপ চক্ষু হুম, আয়তন আমরা পড়তেছি যে এখানে মূলত রূপ, হুম, রূপ চক্ষু হ্যাঁ, আয়তন কি হ্যাঁ, প্রকারে হইয়া থাকে? আমরা এই রূপ রূপটাই চক্ষু বলছি। আয়তন কি প্রকার হইয়া থাকে? হ্যাঁ, আমরা যে তা 28 আমাদের প্রকার রূপের মধ্যে চক্ষু ধাতু, উপাসক সুকুমার বাবু এটা কি ছিল যে এই রূপটা? চক্ষু প্রসাদ রূপ, প্রসাদ হ্যাঁ, রূপের মধ্যে প্রসাদ ছিল রূপ যে না? প্রসাদ রূপ আর কি। হ্যাঁ, হ্যাঁ, প্রসাদ রূপ। প্রসাদ রূপ। এই চক্ষু প্রসাদ রূপ কি রূপে হইয়া থাকে, কি প্রকার হইয়া থাকে, কিভাবে হইয়া থাকে, এটাই প্রশ্ন মূলত। এখন প্রশ্ন হচ্ছে যে চক্ষু আয়তন রূপ কি? হ্যাঁ, এটা হচ্ছে আয়তন রূপটা কি? আয়তন মানে সবকিছুকে মিলিয়ে মিশিয়ে, এগুলো সবকিছু আয়তনের হ্যাঁ, অন্তর্গত। হ্যাঁ। তো এখানে আমরা যেটা বুঝছি পরে, এটা হচ্ছে যে আমি যে চোখে যা কিছু দেখি, আমি চোখে যা কিছু দেখি, দেখা অর্থাৎ দেখার বিষয়, আমি চোখের সাথে স্পর্শ হলেই এটা দেখতেছি। দেখার যে একটা গুণ, এবং এটা তখনই আমি দেখি যখন ওই দেখার মধ্যে আমার মনোযোগটা থাকে। আমরা অনেক সময় চোখটা খোলা আছে, অন্যদিকে মনোযোগ থাকার কারণে, মনোযোগটা উপস্থিত না থাকার কারণে চোখ খোলা অবস্থায়ও দেখি না। তাহলে চোখের সাথে কোন একটা বিষয়ের যখন স্পর্শ হয়, ওই স্পর্শের মধ্যে যখন আমাদের মনটাও থাকে, দেখার মতো মনটাও থাকে, ওই যে দেখলাম যে গুণটা, যে গুণের কারণে আমরা এই রূপটা দেখতে পারলাম বা বুঝতে পারলাম, চোখ অনুভূতি করতে পারলো, ওই গুণটাই হচ্ছে চক্ষু আয়তন রূপ। হ্যাঁ, ওটা একটা রূপ। ওইখানে আবার সুকুমার বাবু বলছে যে ওটা সহ এড করেন, কি বাদে? ওই যে চক্ষু চক্ষু দশক, হস্তকলা বা দর্শক, চক্ষু হ্যাঁ, দর্শক। চক্ষু ওইটা দশকটা আপনি এড add করেন। করেন। হম ওইটা আপনি বুঝে বলেন বাদে। বুঝতে পেরেছি বান্তে। তাহলে চিত্তের সাথে চক্ষুর সংযোগে যেটা মাধ্যমে আমরা দেখতে পাই, এটাই হচ্ছে চক্ষু আয়তন। হ্যাঁ, চক্ষু আয়তন রূপ। হ্যাঁ, চক্ষু আয়তন রূপ। এখানে অ্যাপসে তো এটা লিখছিল, এর বলা হচ্ছে কি চক্ষুপথে রূপ উপস্থিত হলেই দেখে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে যে এক কথায় চক্ষু দশক, হ্যাঁ, এক কথায় যদি চক্ষু বলি এটা পুরো চক্ষু দশক। আচ্ছা। হ্যাঁ, আমরা এটা আগে পড়ছিলাম, খুব কিন্তু নিজে নিজে দেখতে পাই না, যদি চিত্ত ওখানের সাথে সংযুক্ত। হ্যাঁ, অর্থাৎ না, প্রত্যয় না হয়ে থাকলে দেখতে পাবেন অবশ্যই, প্রত্যয় হ্যাঁ, লাগবে তো অবশ্যই। এখানে আলো লাগবে, এখানে রূপ থাকতে হবে, মনের সংযোগ থাকতে হবে, এগুলো তো মিনিমাম থাকতে হবে, তিনটে বিষয়। হ্যাঁ, বাকি এখানে যে আমরা ওই কি জানি সর্বোচ্চ সাধারণ চৈতসিক, এগুলো না হলে তো হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি এখন বান্তে। 597। তারপর এখানে ওই চারি মহাভূতের কথা এটাও বলছে, চারি মহাভূত মানে হতে উৎপন্ন। একটা মানুষ যখন মরে যায় তখন তার চারি মহাভূতটা চলে যায় নাকি? না চলে মানে যায় ওর না, জীবিত না, সবগুলো চলে যায় না। জীবিত ইন্দ্রিয়টা থাকে না বলে ওই চক্ষু দশক থেকে কিছু কিছু কমে যায়, ওই যে চক্ষু আয়তনের জন্য দাদা এখন যেটা বলছে। আচ্ছা যাক, এটা আমি মিলাতে পারতেছি না, হয়তো এরকম হবে না। চক্ষু দশক মনে নাই এমনি আপনার? আমার ওই অষ্টকলাপ গুলো মনে আছে, যে এখন চক্ষু দশক ওই তো। দাদা বলছে যে এখন এটা চারি মহাভূত, চারি মহাভূত হতে উৎপন্ন বর্ণ, গন্ধ, রস, ওজ, এই চারটা 8টা মিলে হচ্ছে একটা জীবেন্দ্রিয়। ওই জীবেন্দ্রিয় যে পদ দ্বারা চক্ষু চক্ষুর সাথে যুক্ত হবে। জীবিতেন্দ্রিয় আলাদা, জীবিতেন্দ্রিয় হচ্ছে যে জীবিতেন্দ্রিয় আলাদা। সাধারণ চৈতসিকের জীবিতেন্দ্রিয়। এখানে কি হবে বলতে? জীবনী জীবনী শক্তি, জীবনী শক্তি আর কি, শক্তি। 8টা মিলে তো জীবনী শক্তি হবে। সুকুমার বাবু বলেন তো, চক্ষু দশকটা বলেন পুরা। চারি মহাভূত রূপ অর্থাৎ পটবী ধাতু, অপধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, তারপরে হচ্ছে যে বর্ণ, গন্ধ, রস, ওজ, তারপরে হচ্ছে জীবিত ইন্দ্রিয়, তারপর চক্ষু, চক্ষু দশক। ওটা আর কি জীবিত ইন্দ্রিয় বলতে জীবনী শক্তি। রূপ আছে বানতে এখানে।
এগুলো এগুলো হচ্ছে যে অবিনিবার্য রূপ, ওই 8টা অষ্টকলাপ। হ্যাঁ চক্ষু দশকের মধ্যে থাকবে অবিনিবার্য রূপের সাথে শীতের অবিনিবার্য রূপও আছে ওখানে। হয় হ্যাঁ অবিনিবার্য রূপের সাথে যদি জীবিত ইন্দ্রিয় যোগ হয়, অর্থাৎ এই, এটা হচ্ছে যে এই নবক আর কি, হ্যাঁ নবক। তারপর হচ্ছে যে জীবিত নবক বলতেছেন আপনি? জীবিত নবক হচ্ছে হ্যাঁ, যে জীবিত। একমাত্র ইয়ার মধ্যে থাকে যে রূপবচর অসংখ্য ব্রহ্মলোকে জীবিত হ্যাঁ। নবক, বুঝছেন? এই ওই জায়গাতেই শুধু আছে জীবিত নবক। আর এখন যেটা আমরা জীবিত ইন্দ্রিয় বলতেছি, জীবিত ইন্দ্রিয় বলার সময় আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, জীবিত ইন্দ্রিয় কখনো এককভাবে থাকতে পারে না, নিয়ম নাই। অষ্টকলাপ বা অবিনিবার্য রূপ যেমন কোনোটা আলাদা করে থাকার নিয়ম নাই, জীবিতেন্দ্রিয় আলাদাভাবে থাকার নিয়ম নাই। না, ওরা জীবিতেন্দ্রিয় একসাথে, হ্যাঁ ওরা একসাথে। হ্যাঁ এই 7টা জীবিতেন্দ্রিয় আছে, মানে এই সর্বচিত্ত সাধারণের গ্রাম বলা হচ্ছে যে সেজন্য এটাকে শুধু জীবিতেন্দ্রিয় কথা বলা হয়নি, বুঝছেন? সর্বচিত্ত সাধারণ চৈতসিকের গ্রাম বলা হচ্ছে। তো ওটাকে একটা ধরা হয়, সেখানে জীবিতেন্দ্রিয়ই ধরা হয়। তো জীবিতেন্দ্রিয় সহ চক্ষু, তারপরে অষ্টকলা আর চক্ষু, চক্ষু এটা হচ্ছে চক্ষু এই দর্শক। চক্ষু যেটা বলতেছি, ওই এতক্ষণ যেটা আমরা আলোচনা করতেছি, ওই চক্ষু গ্রাম অনিদর্শন চক্ষুটা, যেটাকে দেখা যায় না, ওটাই। আর এটা আমরা যেটা ভিতরে দেখতেছি, এটা তো অষ্টকলাপ আছে এখানে। তাহলে অষ্টকলাপ যদি সেখানেই থেকে থাকে, আবার আলাদা করে বলার কি আছে? আলাদা করে বলার কারণ হচ্ছে যে চক্ষু বিষয়টা সম্পূর্ণ আলাদা। এগুলো চোখের সহযোগী। আমাদের যেটা চক্ষু বাস্তু আছে না, চক্ষু বাস্তু বলি, যে বাস্তু বললে ঠিক আছে, চক্ষু বাস্তু, এটা চক্ষু না, এটা চক্ষু ওটাকে বাস্তু। সবকিছু বলা হচ্ছে এখানে। হ্যাঁ এখানে বলা হচ্ছে সবগুলোই ওটাকেই সবকিছু বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কি, বললাম তো এটা, এখানে বলা হচ্ছে কি, চক্ষুপথের উপস্থলে দেখে থাকে, এটাই চক্ষু, এটাই চক্ষু আয়তন, এটাই চক্ষু ধাতু, এটাই চক্ষু ইন্দ্রিয়, এটাই লোক, এটাই দ্বার, এটাই সমুদ্র, এটাই পরিশুদ্ধ, এটাই ক্ষেত্র, এটাই বাস্তু, এটাই নেত্র, এটাই নয়ন, এটাই তীর, এটাই পঞ্চস্কন্ধের অন্তর্গত, অর্থাৎ এই পঞ্চস্কন্ধের অন্তর্গত, এটাই শূন্যগ্রাম। পঞ্চস্কন্ধ যখন চলে আসছে তাহলে নামরূপ, এটাই নামরূপ, সবকিছু এখানে চলে আসছে। আচ্ছা বলছে এখানে সর্বসাধারণের গ্রাম দিয়ে কি বুঝাইতে চাইছে, এটা তো বুঝেন। ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিক, সর্বচিত্ত সাধারণের জন্য, সর্বচিত্ত সাধারণ চৈতসিক এখানে যুক্ত হবে, ওটার জন্য। হ্যাঁ আচ্ছা, সাধারণ গ্রাম, সাধারণের গ্রাম। আমরা যেমন কয়েকটা বাড়ি মিলে একটা গ্রাম বলি না, কয়েকটা পাড়া মিলে একটা যেরকম গ্রাম বলি, আমাদের চোখও ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিকের ওই একটা গ্রাম। এটা মানে একক কোনো বিষয় না বোঝার জন্য এটাকে গ্রাম হিসাবেই বুঝতে হবে আপনাকে। একক না, এটা একটা বাড়ি না, একটা গণ না, এটা পুরো একটা গ্রাম। বুঝা গেছে, আলোচনা করার কারণে বুঝা গেছে, এমনি পরে চলে গেলে তো ক্লিয়ার হইতো না। আবার একটা বুঝলে সবগুলো একই তো, হ্যাঁ হ্যাঁ, এটা সুবিধা। এমন ভাবে বোঝানো হচ্ছে যে আমাদের এখানে আমি কোনো কি নাই, আর কোনো কিছুই। চোখকে আমি বলার মতো আর জোর রাখতেছে না আর কি। এখানে চোখ না, শুধু এখানে এইভাবে যদি সবকিছু হয়, শরীরের মধ্যে আমি নামক কোনো শব্দ নাই। এটাকে এমন ভাবে ভাঙতেছে, এখানে না আরো ভাঙবে, ভাঙতে সামনে আরো ভাঙবে। হ্যাঁ আমরা এখন ভাঙতে জুম করে দেখতেছি সবকিছু। হ্যাঁ 97 97 একই বানতে, 98 একই, 99 একই। আবার চক্ষু তারপরে 600 মধ্যে গিয়ে শ্রোতায়তন। আচ্ছা এখানে সুকুমার পড়ছিল, এটা সবগুলো একই ভাবে দিল কেন? হ্যাঁ সবগুলো একই। সেই চক্ষু আয়তন রূপ কিরকম, সেই চক্ষু আয়তন রূপ কিরকম, এগুলি কি 4 ভাগ করে ভাগ করছে আর কি। ও আচ্ছা, আমরা
ওই আগে আমরা- আমরা পড়ছিলাম যে ওখানে চার ভাগে আমরা যদি তো ভাগ ইয়ে থাকে, চারটা 4 রকমের মধ্যে একটু একটু কিছু ব্যবধান একটু থাকবে না? একটু একটু মানে ওই একই প্রায় মানতে তেমন কোনো না না, কোনটা আছে আপনি তো ব্যবধান? পড়ে ফেলছেন, একই বলতেছেন, আমরা তো পড়ি নাই। 97টা একটু দেখেন না বললে ভালো 97 হতো। করে দেখেন। না, একটু একটু পড়ি, কারণ উনি তো প্রশ্ন তো করেনি। আচ্ছা, সেই চক্ষু আয়তন রূপ জি কিরকম? যেই চক্ষু 4 মহাভূত হতে উৎপন্ন প্রসাদ রূপের সংবেদনশীলতা শরীরের অন্তর্গত অনিদর্শন সপ্রতীক, সেই যেই অনিদর্শন ও সপ্রতীক চক্ষুর মাঝে স্বনিদর্শন ও সপ্রতীক রূপকে আঘাত করেছিল, আঘাত করবে বা চক্ষুপথে রূপ উপস্থিত হলেই আঘাত করে থাকে, এটাই চক্ষু আয়তন, এটাই চক্ষু ধাতু, এটাই চক্ষু ইন্দ্রিয়, এটাই লোক, অর্থাৎ লুপ্ত প্রলুব্ধ করে, এই অর্থে লোক। এটাই দ্বার, এটাই দরজা, এটাই সমুদ্র, এটাই পরিশুদ্ধ পণ্যরং, এটাই ক্ষেত্র, এটাই বাস্তু, এটাই নেত্র চোখ, এটাই নয়ন, এটাই এই তীর, অর্থাৎ এই পঞ্চস্কন্ধের অন্তর্গত। অরিমিং তিরং, এটাই শূন্য গ্রাম, অর্থাৎ মালিকানাহীন সর্বসাধারণের গ্রাম, এই অর্থে শূন্য গ্রাম। এই হচ্ছে সেই চক্ষু আয়তন রূপ। তাহলে এখানে আঘাত করে, তারপরে 3 নাম্বারটা এখানে আছে আঘাত করে আঘাত করবে, আঘাত করছে, ওখানে আঘাত প্রাপ্ত হবে, তারপরে সংস্পর্শ হবে আর কি, এভাবেই সবগুলো ওগুলো আঘাত করে, সব প্রতীক না বলে এখন ডাইরেক্ট আঘাত করে বলতেছে। না সব প্রতীক রূপের মাঝে আঘাত করেছিল, আঘাত করে প্রতীক রূপের মাঝে আঘাত করে। প্রথমে দেখছে, তারপরে আঘাত করছে, তারপরে আঘাত মানে- করার পরে প্রাপ্ত হয়েছে, এটি রূপের সাথে যখন স্পর্শটাকে বা স্পর্শটাকে বোঝাচ্ছে আর কি, হ্যাঁ স্পর্শরে আঘাত করতে রে টাচ। তাহলে সপ্রতীক মানে তাহলে স্পর্শটাকে বোঝানো হচ্ছে কিনা? হ্যাঁ বানতে, এটা এটা বলতে ইয়ে নাই। উদ্যানের একটা বিষয়। সুকুমার বাবু পাইছেন সপ্রতীক বলতে কি বলা হচ্ছে এটা? ওটা গুগলে নাই, আমি দেখছিলাম যে সপ্রতীক স্বনিদর্শন সপ্রতীক রূপ অনিদর্শন সপ্রতীক অপ্রতীক রূপ 3 সংস্কার পূর্ণ অবিনাশ অবিসংস্কার অপূর্ণ অবিসংস্কার অবিক্ষেপ অবিসংস্কার। উৎকল বেদা হচ্ছে যে এই যে যেটা পার্থক্য তফাৎ আছে, স্বনিদর্শন, আচ্ছা ত্রিবিধ রূপ সংগ্রহ, অর্থাৎ স্বনিদর্শন সপ্রতীকের মধ্যে অনিদর্শন সপ্রতীক, তারপরে আবার 3 সংস্কারে ভাগ করছে আর কি, পূর্ণ অবিসংস্কার, অপূর্ণ অবিসংস্কার, অবিক্ষোভ অবিসংস্কার। এসব প্রতীকের মানে স্বনিদর্শন সব প্রতীককে মানে ভাগ করছে যে বান্তার। আবার বলেন। অর্থাৎ স্বনিদর্শন সব প্রতীককে 3 ভাগে ভাগ করছে, অর্থাৎ 3 ভাগে ভাগ করছে যে, অর্থাৎ 3 সংস্কারে ভাগ করছে, পূর্ণ অবিসংস্কার, অপূর্ণ অবিসংস্কার, অবিক্ষোভ অবিসংস্কার। পূর্ণাভিসংস্কার এভাবে বলতে হবে, পূর্ণাভিসংস্কার, অপূর্ণাভিসংস্কার এবং অবিক্ষোভ অবিসংস্কার, অবিক্ষোভ অবিসংস্কার, অবিক্ষোভ অবিসংস্কার। এটা বাংলা ঠিক আছে, হিসেবে মানে ভাগ স্পষ্ট হবে করছে। যেটা উপাসিকা, এটা ওই যে আমরা যেটা আগে বাইর করছিলাম ওটাই হবে, যেটা ওই এটা না, এটা এমনি ইয়ে না তো, মানে আঘাত করা বলতে আমরা তো অপহরণ করা তো প্রাণী হত্যা। হ্যাঁ না, হ্যাঁ আঘাত করা প্রাণী হত্যার মতো যে আঘাত, এরকম আঘাত না, স্পর্শ মানে তৈরি হওয়ার বিষয়, সংঘর্ষ আর কি। সংঘর্ষ হ্যাঁ, হওয়ার বিষয়, হ্যাঁ সংঘর্ষণ হওয়ার বিষয়। এমনিতে তো আমরা যে রূপটা দেখি ওটা সংঘর্ষ না হলে তো চোখে দেখতাম না, না দেখবো না। ওটা যে রূপের সাথে তো স্পর্শ হচ্ছে। আঘাত মানে আঘাত প্রাপ্ত হইয়া থাকে, আঘাতটা হচ্ছে যে আঘাত প্রাপ্ত হইবে অথবা আঘাত প্রাপ্ত হইয়া থাকে, 2 নম্বরে। আর 3 নম্বরে হচ্ছে যে
আঘাত প্রাপ্ত হইয়া থাকে, ইহাই চক্ষু। 2 নম্বর 3 হ্যাঁ, নম্বর এটা চক্ষু শব্দ, একই রকম কথা চক্ষু হচ্ছে। শব্দ আছে। অর্থাৎ আঘাতপ্রাপ্ত হবার পরবর্তীতে সেই চক্ষুকে আশ্রয় করিয়া রূপ আরম্ভ হয়। উহাতে চক্ষু সংস্পর্শ উৎপন্ন হইয়াছে, অথবা উৎপন্ন হয়, অথবা উৎপন্ন হইবে, অথবা উৎপন্ন হইয়া থাকে। অর্থাৎ আশ্রয় করি আঘাত প্রাপ্ত হইলে আর কি। উপাসক 98টা পর্যন্ত কি ব্যবধান আছে দেখি একটু। বাদে আমি ওই ডিকশনারি দেখতেছি, ডিকশনারি গুলো আছে কিনা ওগুলো দেখতেছি পাই কিনা। উপাসিকা পড়েন 98। সেই চক্ষু আয়তন রূপ কিরকম? যেই চক্ষু 4 মহাভূত হতে উৎপন্ন প্রসাদ রূপের সংবেদনশীলতা শরীরের অন্তর্গত। অনিদর্শন সপ্রতিভ, যেই অনিদর্শন ও সপ্রতিভ চক্ষু সনিদর্শন ও সপ্রতিভ রূপের মাঝে আঘাত করেছিল, আঘাত করে, আঘাত করবে বা চক্ষুপথে রূপ উপস্থিত হলে আঘাত করে থাকে, এটাই চক্ষু। এটাই চক্ষু আয়তন, এটাই চক্ষু ধাতু, এটাই চক্ষু ইন্দ্রিয়, এটাই লোক, অর্থাৎ লুব্ধ বা প্রলুব্ধ করে, এই অর্থে লোক। এটাই দ্বার, দরজা, এটাই সমুদ্র, এটাই পরিশুদ্ধ, এটাই ক্ষেত্র, এটাই বাস্তু, এটাই নেত্র চোখ, এটাই নয়ন, এটাই তীর, অর্থাৎ এই পঞ্চস্কন্ধের অন্তর্গত। এটাই শূন্য গ্রাম, অর্থাৎ মালিকানাহীন সর্বসাধারণের গ্রাম, এই অর্থে শূন্য। এই হচ্ছে সেই চক্ষু আয়তন রূপ। এখানে আঘাত প্রাপ্ত হইয়াছিল, শুধু এই এতটুকুই ছিলটা পর্যন্ত তফাৎ, মানে ব্যতিক্রম দেখতেছি আর কি। আর সবগুলো তো একই না। আঘাত প্রাপ্ত হইয়াছিল, মানে প্রথমে অতীতকাল। আঘাত করেছিল তো, তারপরে আঘাত প্রাপ্ত হইয়াছিল। এগুলো তো টেন্স হিসেবে হয়ে গেছে। হ্যাঁ, অতীতকাল হয়ে গেছে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। হ্যাঁ। তারপরে 99টা একটু পড়েন। সেই চক্ষু ওই আয়তন জায়গাটা রূপ কিরকম? যেটাতে আমাদের সমস্যা ওটা। এখানে বলছে যে যে চক্ষু ও রূপকে ভিত্তি করে চক্ষু সংস্পর্শ উৎপন্ন হয়েছিল, উৎপন্ন হয়, উৎপন্ন হবে বা চক্ষুপথে রূপ উপস্থিত হলেই উৎপন্ন হয়ে থাকে। যে চক্ষু ও রূপকে ভিত্তি করে চক্ষু সংস্পর্শ হতে জাত বেদনা, সংজ্ঞা, চেতনা, চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়েছিল, উৎপন্ন হয়, উৎপন্ন হবে বা চক্ষুপথে রূপ উপস্থিত হলেই উৎপন্ন হয়ে থাকে। যেই চক্ষুকে ভিত্তি করে রূপ আলম্বন চক্ষু সংস্পর্শ উৎপন্ন হয়েছিল, উৎপন্ন হয়, উৎপন্ন হবে বা চক্ষুপথে রূপ উপস্থিত হলেই উৎপন্ন হয়ে থাকে। যেই চক্ষুকে ভিত্তি করে রূপ আলম্বন চক্ষু সংস্পর্শ হতে জাত বেদনা, সংজ্ঞা, চেতনা, চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়েছিল, উৎপন্ন হয়, এগুলো সব একই কথা। এটা কিন্তু দুঃখে ছিল, দুঃখ ছিল। এটা দুঃখ হইলেও কিন্তু 4 প্রকারে কেন বোঝানো হচ্ছে সুকুমার বাবু এটা? আমি সেটা বলতেছিলাম, এটা দুঃখ পড়তেছি আমরা। হ্যাঁ, কিন্তু পড়তেছি যে দুঃখ, কিন্তু এখানে আলোচনা করতেছে 4 বার। আচ্ছা, 60টা পড়েন। সেই কর্ণ আয়তন রূপ কিরকম? যেই কান 4 মহাভূত হতে উৎপন্ন প্রসাদ রূপের সংবেদনশীলতা। উপাসিকা রিঙ্কু বড়ুয়া, আপনি চৈতাল বানতে দেশে আসলে এই জায়গাগুলো ভালো করে বুঝে নেবেন। চৈতাল বানতে এটা করছে, গৌরচন্দ্রিকা লিখছে, সেজন্য ওনার দায়বদ্ধতা আছে বুঝাই দেওয়া। পরে তারপরে করতে পারবে যে। এর আগে আমি জিজ্ঞেস করছিলাম, তখন বলছে আমি তো ভুলে গেছি, আবার পড়তে হবে। বলবানতে এটা আমাদেরকে একটু পড়ান। আচ্ছা ঠিক আছে, বলবো। বলে আপনি গৌরচন্দ্রিকা লিখছেন এটার। হ্যাঁ, আমি বলছিলাম ভান্তে, হ্যাঁ, যখন এর আগে জিজ্ঞেস করছিলাম তখন।
যেই কান চার মহাভূত হতে উৎপন্ন প্রসাদ রূপের সংবেদনশীলতা শরীরের অন্তর্গত অনিদর্শন সপ্রতিগ যে অনিদর্শন ও সপ্রতিগ কান দিয়ে স্বনিদর্শন ও সপ্রতিগ শব্দ শুনেছিল শুনবে বা কর্ণপথে শব্দ উপস্থিত হলেই শুনে থাকে এটাই কান, এটাই কর্ণায়তন, এটাই কর্ণধাতু, এটাই কর্ণ ইন্দ্রিয়, এটাই লোক, অর্থাৎ লুব্ধ প্রলুব্ধ করে এই অর্থে লোক, এটাই দ্বার দরজা, এটাই সমুদ্র, এটাই পরিশুদ্ধ, এটাই ক্ষেত্র, এটাই বাস্তু, এটাই এই তীর অর্থাৎ এই পঞ্চস্কন্ধের অন্তর্গত, এটাই শূন্য গ্রাম মালিকানাহীন সর্বসাধারণের গ্রাম এই অর্থে শূন্য গ্রাম, এই হচ্ছে সেই কর্ণায়তন রূপ। কিন্তু এখানে মানে একটা স্পেশাল ইয়া বলছেন, এটা হচ্ছে যে এই সপ্রতিগ কান দিয়ে উপস্থিত হলেই কর্ণপথে শব্দ উপস্থিত হলেই, কিন্তু চোখের বেলা এটা বলে নাই, বলছে না চোখের বেলা উপস্থিত হলে এটা কারণে যে এক একটা এক এক না, এটা না, মানে এটা কনভেন্ট তো বলছে এটা আমি রিপিট করছিলাম কয়েকবার করে, এই যে চোখ উপর উপস্থিত হলেই, হ্যাঁ উপস্থিত হলে, হ্যাঁ বলছে। আচ্ছা তারপরে গ্রাণ, তারপর জিহ্বা, তারপরে এগুলো কায়। একই, তারপরে তাইলে আমরা ওইটা তো মেইন বিষয়। এভাবে 615 পর্যন্ত একই, এগুলো মানে একই। তারপরে 615 পরে এখন ওই প্রসাদ তো, তারপরে আসবে যে ওই রূপ শব্দ গন্ধ রস স্পর্শ এগুলো আসবে। তাইলে 616 টাইম তো শেষ হয়ে গেছে। হ্যাঁ বানতে 616 থেকে আমরা পড়বো আর কি কালকে। 616 মধ্যে কি আসছে মানে রূপায়িতন আর কি, রূপায়িতন এখন ওই পঞ্চমাসাতের একটা গেছে তো, তারপরে ওই আসবে যে ইয়ার আর কি, সেই রূপায়তন রূপ কিরকম বিষয় 4 প্রকার বিষয় এগুলা রূপায়তন, শব্দায়তন, গন্ধায়তন, রসায়তন এগুলা। আচ্ছা সপ্রতিগ পারি জানতে পাইছি ডিকশনারির মধ্যে, তো ডিকশনারি সার্থক হয়েছে বলতে, ডিকশনারি কি সার্থক হয়েছে বলতে না ডিকশনারি এটা এই ডিকশনারিতে না পাইলে আর পাবেন না, কারণ যিনি অনুবাদক তিনিও এই ডিকশনারি বানাইছেন। তাই কি লিখছে বলো? অর্থাৎ শান্তরক্ষিত বানতে এটা করেছে ডিকশনারিটা। সপ্রতিগ না সপ্রতিগ লেখা আছে, সপ্রতিগ বিক্রিয়া বা প্রতিক্রিয়া উৎপাদক, এই ঠিক আছে তো, অধোগতিজনক, অধোগতির অবসাদজনক, বিক্রিয়া বা প্রতিক্রিয়া উৎপাদক, এটা হইলে হয়েছে। হ্যাঁ একে অন্যের উপর কার্য করে এমন। হ্যাঁ ঠিক আছে, এটার অর্থ অনেক আছে আর কি, যখন যে কাজে যে ব্যবহার হয়। ঠিক আছে এখন ইয়ে হয়েছে। I double four দিকে no double four no এটা ছিলাম দে একটু বেবি থেকে ঘুরিয়ে পর সাই double দিকে পর হঠাৎ উঠে এসি কমেন্ট এই বইগুলো শান্তরক্ষিত বানতে ইয়া করছে যে এগুলো আমরা না ডিকশনারি কিনে একটা মাত্র ওয়ার্ড পাইছি বানতে দিন পরে সব তো যেটা বলছি নালে পরে রইছিল না অনেক পাওয়া যায় না আমরা আগে চাই নাই এইটা পাইছি সেটা বলতেছে আর কি। এখানে চলে আসে এগুলা বইয়ের মধ্যে, এখানে অ্যাপস এর মধ্যে খুঁজলে ওখানে চলে আসে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অতীব গুরুত্বপূর্ণ এবং যে কথাটা আমরা আলোচনা করতেছি এবং প্রথম থেকেই বলে আসতেছি, এই অভিধর্ম করলে, অভিধর্ম বুঝলে আসক্তি ক্ষয় হয় বা নির্বাণের সমবর্তী হয়, নির্বাণের সন্নিকটে পৌঁছে যায়। কারণ হচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে লৌকিক ভাবে থেকে যেতে আমরা কামনা করি, এই লৌকিক সমস্ত বিষয়ের খুব
ভালোভাবে আমাদের পরিচয় হয়ে যায়। যেমন আমরা আজকে এই চক্ষু সম্পর্কে পরিচিত হলাম এবং পঞ্চপ্রসাদ সম্পর্কে পরিচিত হলাম। পরিচিত হয়ে আমরা দেখলাম যে এখানে এই চক্ষু কত কত বিষয়ের সমন্বয়ে সৃষ্টি হয়েছে। বলতে বলতে শেষ পর্যন্ত সমুদ্র বলে ফেলছে। মানে এত অগণিত বিষয়ের সমাহারে এই চোখের উৎপত্তি, চোখের সৃষ্টি, অগণিত প্রত্যয়ের সমাহারে এই ধাতুর সৃষ্টি। এগুলো যখন এভাবে যখন ভাগ করি, আমরা বিভাজন করি, তখন এটা কার বলার মতো আর পরিস্থিতি থাকে না। এটা কারো না, শূন্য গ্রাম বলা হচ্ছে, এটা কিছু নাই, খালি গ্রাম, শূন্য গ্রাম, কিছু নাই। এটা পড়তে পড়তে বুঝলেই এটা হঠাৎ করে মনে উৎপন্ন হয়, হইলেই আবার নিজেকে নিজে বলি, বা আমি না বললেও আমাকে বলে ফেলতেছে কেউ একজনে, কাকে নিয়ে তুমি পড়ে আছো, তোমার চোখ বলতেছো, এটা না, আসলে এটা ভুল বলতেছো। হ্যাঁ, কথা বলার সময় এরকম একটা ভাব অটোমেটিক ভাবে উৎপন্ন হয়ে যায়, যখন এই বিষয়টাকে কেন্দ্র করেই, এটার প্রকৃত মর্মার্থ অনেকে বুঝে না বলেই এভাবে বলে যে আমি না বলার জন্য নামকে কেন্দ্র করে বা ভান্তাকে কেন্দ্র করে এরকম অনেক ধরনের কথাগুলো বলা হয়। আসলে এটা হচ্ছে যে মন থেকেই এটা উঠে যায়। আমি বলার মতো, আমি চিন্তা করার মতো অবস্থা মন থেকে হারিয়ে যায়, আর মনে থাকে না। এটা যখন ভালো করে বোঝা হয়, এই ফিল, এই অনুভূতি প্রত্যেকের কাছে উৎপন্ন হয়। এই জন্যই বলা হচ্ছে এই অভিধর্ম চর্চা করা শ্রেষ্ঠতম পুণ্য, পরিয়ত্তি। এবং এটা পরিয়ত্তি, পটিপত্তি দুইটা একসঙ্গে, কিন্তু এটা সূত্রপিটক পড়লে এটা শুধু তখন আপনার পরিয়ত্তি হবে, কিন্তু অভিধর্ম পিটক পড়লে দুইটা একসঙ্গে চলে, পরিয়ত্তি এবং প্রতিপত্তি, পটিপত্তি দুইটা একসঙ্গে। হিসাব মিলাইতে পারছেন? মানে পড়া এবং ব্যবহার করা, হ্যাঁ, ওইটাকে পড়া এবং আচরণ করা, পড়া এবং আচরণ করা, এটা দুইটা একসঙ্গে এট এ টাইম। সূত্রপিটক আদি পড়বেন আপনি, শুধু একটা, আপনি তখন শিখবেন, আচরণ করার কথা পরে আসবে। কিন্তু এটা হচ্ছে যে পরিয়ত্তি এবং পটিভেদ, না পটিপত্তি। পটিভেদ মানে কি? যে প্রতিভেদ বলতে প্রজ্ঞা, শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ ফল প্রজ্ঞা বলতে এখানে বলতে আমাদের এই যে কি বলে উদয় বিলয় অনিত্য করাত্তা হচ্ছে এখানে প্রতিভেদ। হ্যাঁ, অর্থাৎ শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ ফল নির্বাণ পর্যন্ত এগুলো পটিভেদ। হ্যাঁ, তাইলে আমরা দুইটা তো অন্তত করতেছি, তিনটার মধ্যে না? তো না মানে আমরা তিনটাই করতেছি। তো আমরা আমরা ওই জায়গায় যাচ্ছি না, কিন্তু আমাদের প্রজ্ঞা উৎপন্ন হচ্ছে মানতে অবশ্যই। প্রজ্ঞা উৎপন্ন হচ্ছে, কিন্তু ওই প্রজ্ঞা নয়, কিন্তু প্রজ্ঞা উৎপন্ন হয় মূলত শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ ফল পর্যন্ত, এটাকে মূলত প্রতিভেদ বলা হয়। হ্যাঁ, তো এর আগ পর্যন্ত এগুলো চেষ্টা করতেছি, আমরা প্রজ্ঞা উৎপন্ন করার চেষ্টা করতেছি, প্রজ্ঞা উৎপন্ন হ্যাঁ। আর শ্রোতাপত্তি মার্গ লাভ করে ফেললে তখন এটার স্থায়িত্বতা চলে আসে। এখন আমাদের কাছে স্থায়িত্বতা থাকে না, এটা আমরা ধরে রাখার চেষ্টা করতেছি যে যা, অন্য কিছু না। না, আবার এটা ছুটে যায়, তখন আমরা আবার অকুশলে যুক্ত হই, আবার যখন টেনে আনি আবার কুশল করি, আবার পড়ে যাই। ওই যে একটা গল্পের মাধ্যমে যেটা বলছিলাম, হ্যাঁ, আমরা ব্যায়াম করতেছি, যদিও বা অনেক কষ্টসাধ্য হচ্ছে ব্যাপারটা, তারপর আমরা ধৈর্য না হারিয়ে সবাই আমরা একযোগে এটা করে চলেছি। তো অত্যন্ত ধৈর্য
এবং পুণ্যবান পুণ্যবতী বলে আপনারা এটা করতে সক্ষম হচ্ছেন। তাই আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সকল পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।